আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি। আজকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন, ভিডিওটা আপনাদের জন্য, বা যারা সাধারণ জনগণ আছেন তাদের জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। দর্শক, বিশাল এক সুসংবাদ, বিশাল এক চ্যালেঞ্জ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাকতালীয় একটা ঘটনা ঘটে গেছে। ফেসে যাচ্ছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এর মধ্যে তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে গেছেন। একইভাবে বিতর্ক নিশ্চয়ই শুরু হবে তার যিনি প্রধান পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আরে ইউনুস পাগল, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ চমক দেখিয়েছে। ইউনুস এখন ক্ষমতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের শেষ পৃষ্ঠায় আছে। এই পৃষ্ঠা যে কোনো সময় শেষ হয়ে যাবে, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনুসের দরজা। একপাক্ষিক বিচারে লজ্জিত, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন, তাহলে 23শে জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি? তারেক জিয়ার বিরুদ্ধে রাজনীতিতে তোলপাড়, সবার সন্দেহের তীর তারেক জিয়ার বিরুদ্ধে। তারেক জিয়াকে আবার লন্ডনে ফিরে যেতে হতে পারে। তিনি নিজেই এমন ফাঁদে পড়বেন যে দেশে থাকতে পারবেন না, লন্ডনে যেতে হবে। আওয়ামী লীগ নেতারা কি দিল্লি বা বেলজিয়ামে থেকে নির্বাচন করবেন? নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ, বলেছেন শেখ হাসিনা। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইউনুসের জায়গায় অন্য কেউ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেই তবেই নির্বাচনে যাবে দলটি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনুসের দরজা। আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখার লক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বিচারের জন্য বিশ্বাসযোগ্যতার লক্ষ্যে মূলত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল ডেভিল ইউনুস। এবার স্বয়ং সেই টবি ক্যাডম্যান নিজে এই বিচার প্রক্রিয়াকে একপাক্ষিক আখ্যা দিয়ে তিনি খুবই লজ্জিত ও মর্মাহত, এমনটি বলে এরই মধ্যে পদত্যাগ করেছেন। এবং তিনি পদত্যাগপত্র জমাও দেওয়া হয়ে গেছে ব্রিটিশে, তিনি রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। একপাক্ষিক বিচারে লজ্জিত, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজার বা বিশেষ উপদেষ্টার পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। তিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জুলাই বিপ্লব সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করার লক্ষ্যে এই ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। বিব্রত লজ্জিত ক্যাডম্যান। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে বর্তমান বিচার প্রক্রিয়ার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিশেষ করে চলমান বিচার কার্যক্রমকে তিনি একপাক্ষিক বলে মনে করছেন এবং এর ফলে তিনি লজ্জিত ও বিব্রত বোধ করছিলেন। আন্তর্জাতিক অপরাধ আইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবী মনে করছেন বর্তমান প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পদত্যাগের তাৎপর্যপূর্ণ ও সময়কাল। টবি ক্যাডম্যানের পদত্যাগের সময়টি অত্যন্ত নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 24 সালের জুলাই মাসে যে কথিত ছাত্র জনতার যে কথিত অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনা সরকারের পতনকালীন সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল আগামীকাল তাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রায় বা সিদ্ধান্তের ঘোষণা করতে যাচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তের আগের দিনই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবীর সরে দাঁড়ানো ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও সংকট। জুলাইয়ের জঙ্গি হামলার গণহত্যার বিচার যেন বিশ্বমানে উত্তীর্ণ হয় এবং কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্যই টবি ক্যাডম্যানের মতো বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তার এই আকস্মিক প্রস্থান এবং বিচার প্রক্রিয়া নিয়ে বিব্রত হওয়ার বিষয়টি আন্তর্জাতিককালীন সরকার ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। আগামীকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের উপর এই পদত্যাগ কোন দিকে প্রভাব ফেলে কি না
সেটি এখন দেখার বিষয় বন্ধুরা। এটি দ্বারা প্রমাণিত হয়েছে জুলাই আগস্টে জঙ্গি হামলা হয়েছিল এবং সেই জঙ্গি হামলার পক্ষ নিয়ে তাজুল গং, ডেভিল ইউনুস গং, স্বাধীনতা বিরোধী গংরা উঠে পড়ে লেগেছে সেটিকে তথাকথিত গণঅভ্যুত্থান প্রমাণিত করার জন্য। টবি ক্যাডম্যানের মতো লোকেরা, আইনজীবীরা না শুধু এদেশের অজস্র জনসাধারণ দ্বারা এইটি প্রমাণিত হয়েছে, তারা উপলব্ধি করতে পেরেছেন যে বিগত জুলাই আগস্টে যেটা হয়েছিল জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল। নেত্রী কিন্তু বারবার আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনটা জুলাই আগস্টে যেভাবে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল হয়েছিল সেই নির্বাচনটা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, দীর্ঘ মেয়াদে ভোগ করার জন্য মূলত এই কথা তথাকথিত এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে যাচ্ছে ডেভিল ইউনুস গংরা। এই নির্বাচন কোনো সংসদ নির্বাচন নয়, এই নির্বাচন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়ার নির্বাচন। এই নির্বাচন কথিত গণভোটের মাধ্যমে একটি জুলাই সনদ এনে সেই জুলাই সনদ অনুযায়ী ডেভিল ইউনুস রাষ্ট্রপতি হবেন, ক্ষমতা দীর্ঘায়িত করবেন এবং স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী বানাবেন। অন্য যে সকল পার্টি আছে তাদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা বন্টন করে দিয়ে অর্থ, দেশের বাকি সম্পদগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া, এই হচ্ছে এর বাইরে অন্য কোনো কিছু না, যেটি সম্প্রতি আমাদের নেত্রী ইতিমধ্যে তিনি বলেছেন। নেত্রী ৫ আগস্টের আগে থেকে যা কিছু বলেছেন একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই ডেভিল ইউনুস গং, ওই স্বাধীনতা বিরোধী গং। সুতরাং এই সকল ষড়যন্ত্রকারী, এই জুলাই জঙ্গিদেরকে আমাদেরই রুখে দিতে হবে। এই প্রজন্মকে, এই আমার ভাইদের, আমার বাবা চাচাদের থেকে প্রয়োজন হলে ট্রেনিং নেন, তাদের থেকে শুনুন গেরিলা কায়দায় কিভাবে মোকাবেলা করতে হয়। ওরা সংখ্যায় যতগুলোই হোক না কেন, আপনারা ৫ জন যদি টিম আকারে গেরিলা কায়দায় মোকাবেলা করতে পারেন, যারা আমার ঘর ভেঙেছে, যারা আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তার ঘরে কিভাবে দাঁড়াই থাকে, যে আমার ভাইকে হত্যা করেছে সে কিভাবে সুন্দর আরামের ঘুম দেয়, ওই ঘুমকে হারাম করে দিতে হবে, ওই ঘরকে শোয়াই দিতে হবে। তার জন্য আপনাদের মধ্যে আলোচনার মাধ্যমে, গেরিলা কায়দায় চোরা গুপ্তার মাধ্যমে এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক গ্রামে, পাড়া, মহল্লা, ইউনিটে এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের ভাইরা আমার, তবেই মুক্তি। মনে রাখবেন, আগামীতে কিন্তু আন্দোলন চূড়ান্ত ভাবে রাজপথে করতেই হবে, কারণ এই জুলাই জঙ্গি, এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু ওরা খুব ভালো করে জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, আওয়ামী লীগ রাজপথে আসলে ওদের পরিণতি কি হবে। সুতরাং ওরা আপনাকে ক্ষমতায় না যেতে চান, না যেতে পারেন, গণতান্ত্রিক উপায় সবকিছু ভঙ্গুর করে দিয়ে, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা সেখানে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই সংগ্রাম, এই মুক্তির জন্য, স্বাধীনতা পুনরুদ্ধার, মাতৃত্ব পুনরুদ্ধারের জন্য আমাদের দুর্গ করে তুলতে হবে। বাঁশের চেয়ে যেমন কঞ্চি বড়, তেমনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভোটের চেয়ে গণভোট বেশি প্রিয়। অন্যদিকে সরকারের মিত্র দলগুলো ব্যস্ত লেভেল প্লেইং ফিল্ডের নামে আসন বন্টন সমঝোতা নিয়ে। রেফারি নিজেই খেলোয়াড় হয়ে যাওয়ায় যাদের জন্য ভোট, সে জনগণের মধ্যে অবশ্য ভোট হোক আর গণভোট কোনোটি নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই। সূত্রগুলো বলছে, ভোটের নাটকে সরকার ও সরকারি মিত্রদের চিন্তা হলো দুটি। প্রথমটি হলো বিদেশি শক্তিগুলো এমন নিয়ন্ত্রিত ভোটকে কিভাবে দেখছে, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ নিয়ে সরকারের চিন্তা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো বিদেশি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকের পরপরই 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করেছে। এর মধ্যে প্রচার করা হচ্ছে আগামী শুক্রবার 23 জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি, সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক অনুষ্ঠানটি দিল্লিতে হলেও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে সশরীরে থাকবেন না। সেই অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হবে। তবে সূত্রগুলো বলছে, সেই অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত 1 সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন, তাহলে 23 জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস এম মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে 23 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা।
এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটিই ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন। অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, হাসান মাহমুদ এবং নফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিপোর্টাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি। এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বিবিসি বাংলাকে বলেছেন, দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়। তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো, এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা 23 জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, দলটির ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে 25 জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন শুরু হতে পারে। তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, 21 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে। এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলে জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না, এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে।
দলটি নির্বাচন বর্জনের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয়, মাঠের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে। আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দর্শক, হ্যাঁ ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলেও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড়ই উদাসীন, সেটার প্রমাণ হলো 19 জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন। কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। এটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের ঠিক একদিন পর, যেখানে তিনি বলেছিলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো খালে, বিলে, জঙ্গলে আছে বলে তিনি নিশ্চিত হয়েছেন এবং এগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। প্রশ্ন হলো, এমন পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি তার শক্তি দেখাতে নামে, তাহলে সেটি অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক ভোটের জন্য কতটা অপ্রীতিকর আর অস্বস্তিকর। দর্শক, সাবেক উপদেষ্টা এনসিপির বর্তমান নেতা এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, এই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষাপটে দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দাবি জানানো হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে। আজকে নির্বাচন কমিশন ঘেরাও কার্যক্রম থেকে এই ঘোষণা দেওয়া হয় ছাত্র দলের পক্ষ থেকে। অন্যদিকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস গতকালকে বিএনপির ব্যানার ট্যানার ছিঁড়ে একাকার করেছিল। আজকে ছাত্রদল তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। মানববন্ধন পর্যন্তই, এর বেশি কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। ছাত্রদলের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে কি বলা হলো, আসিফ মাহমুদ জবাবে কি বলছেন, চলুন একটু দেখে নিই। হঠাৎ করে আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, দুদক তার তদন্ত করতে হবে, এই দাবি কেন জানানো হলো? তারা বলছে আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দাবি ছাত্র দলের। কি বলা হচ্ছে চলুন একটু দেখি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ করে দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আজকে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ সহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান, নির্বাচন কমিশন ঘেরাও, সেই কর্মসূচিতে এই দাবি করেছেন তিনি। আয়োজিত কর্মসূচিতে নাসির বলেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, তার দুর্নীতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু তিনি নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এভাবে হুমকি দেওয়া চলবে না, ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না। নাসির উদ্দিন বলেছেন তিনটি ভিন্ন বিষয়ে ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এবং গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। তিনি অভিযোগ করেছেন 2018 সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যালট নিজ নিজ বাড়িতে রেখে দিয়েছিল। দুঃখজনকভাবে 2026 সালে এসে আমরা জামাতের বসত বাড়িতে ব্যালট দেখতে পাচ্ছি। এই ঘটনা আমাদের আবারও 2018 সালের নিশিরাতের ভোটের কথা মনে করিয়ে দিচ্ছে। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করছেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে, যুগান্তরী আরেকটি খবরে নিশ্চিত করছে, সেটি দেখে নিন। সেখানে বলা হচ্ছে অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত। এখন ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যখন অভিযোগ, তখন দুদক কি এই অভিযোগ আমলে নেবে কিংবা দুদক কি তদন্ত করবে, নাকি দুদক শুধুমাত্র জন্মের পর থেকে ইতিহাসে এরকম একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা দেখব যে যখন যারা ক্ষমতাবান কিংবা যখন যারা শক্তিশালী, যখন যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, এই বিভিন্ন শ্রেণীর পারপাস সার্ভ করার জন্যই দুদক ব্যতিব্যস্ত থেকেছে, থাকছে, এখনও সেরকম দৃষ্টান্ত আমরা দেখছি, সেভাবেই তারা থাকবে। এই প্রসঙ্গ যখন আমরা আলোচনা করছি, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে জিএস সালাউদ্দিন আম্মার তিনি যে কাণ্ড করেছেন সেগুলো আমরা জানি, আলোচনাও করেছিলাম। বিএনপির ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছে এবং বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো রাজনীতি হতে দেবেন না এরকম ঘোষণা দিয়েছেন। যদিও তিনি একটি রাজনীতির প্ল্যাটফর্মে মানে অনানুষ্ঠানিকভাবে জড়িত, এরকম অভিযোগ অনেকেই করে থাকেন। আজকে ছাত্রদল তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। এই দুটি ছবি আপনাদেরকে দেখাতে চাই, যেখানে বড় ব্যানার এবং ছোট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। সালাউদ্দিন আম্মারের বিভৎস হাসির একটা ছবি ব্যবহার করা হয়েছে এসব ব্যানারে এবং সেখানে আম্মারকে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করে তাকে পাবনায় চিকিৎসা করানোর জন্য দাবি জানানো হয়েছে এবং ভিসির কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। তাতে কি হবে, মানে সালাউদ্দিন আম্মার মানসিক রোগী, তার চিকিৎসা করা প্রয়োজন, চিকিৎসা করবে কি করবে না সেটা তো সালাউদ্দিন আম্মারের ব্যাপার আর তার পরিবারের ব্যাপার। এতে ছাত্রদলের এই সাবজেক্টে বলার কি আছে? বরং তাদের ব্যাপারটা এরকম হতে পারতো, ভাষাটা অন্যরকম হতে পারতো যে বিএনপির ব্যানার ছেড়েছে, এই ধরনের কর্মকাণ্ড করার জন্য তার শাস্তি করতে হবে, মানে অনেক কিছুই বলতে পারতো, মানে অনেক বেশিও বলতে পারতো। জিএসের পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে, অনেক কিছু বলতে পারতো। কিন্তু তারা সেই পথে না গিয়ে আম্মার মানসিক রোগী এই কথা বলে মানববন্ধন করেছে এবং সেখান থেকে পাবনায় যাওয়ার মিছিল টিছিল করেছে। জবাবে আবার মানে সালাউদ্দিন আম্মার যেটা বলছেন, সেটা একটা ভিডিও বার্তা দেখলাম তার ফেসবুক পোস্টে। তিনি বলছেন মানসিক চিকিৎসা তাদের করা উচিত যারা 3-4 বছরের অনার্স 10-15 বছরেও শেষ করতে পারে না। অর্থাৎ মানে ছাত্রদলের নেতাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যারা 3-4 বছরের অনার্স 10-15 বছর লাগায় শেষ করতে পারে না, তাদেরই মানসিক চিকিৎসা দরকার। সব মিলিয়ে ছাত্রদল
কিংবা বিএনপি সঠিক পথে আছে কিনা কিংবা সঠিক মানে জায়গায় সঠিক কাজটা করতে পারছে কিনা এ ব্যাপারে কিন্তু মানুষের যথেষ্ট ডাউট রয়েছে এবং বিভিন্ন কার্যক্রমে বিভিন্নভাবে আমরা দেখছি যে বিএনপি এখনও সঠিক জায়গায় সঠিক কাজটা ঠিকভাবে করছে না। দুটো উদাহরণ এই ক্ষেত্রে দেওয়া যায়, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোটার এনে ঢাকায় ভোটার করেছে, অন্তত 15 লাখ দেশের বিভিন্ন প্রান্তের ভোটার ঢাকার ভোটার হয়েছেন এবং ঢাকায় তাদের দলের প্রার্থীদের জেতানোর জন্য এই কৌশল তারা গত 1 বছর 1.5 বছর ধরে করছে। এটা জানুয়ারির 18 তারিখে এসে 2026 সালের জানুয়ারির 18 তারিখে এসে বিএনপি মহাসচিবের উপলব্ধি হচ্ছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।